বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির আয়োজনে সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এএনএম মাসুম। বিজয়ের মাস ডিসেম্বর, আমাদের মুক্তির মাস ডিসেম্বর। এই ডিসেম্বরের সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতিগাথা, যেখানে আপনারা জানবেন যে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি একটি লাল সবুজের পতাকা, যে এই পতাকাকে সমুন্নত রাখার জন্য বাংলাদেশে সর্বোপরি বাংলাদেশের জনগণ অলওয়েজ মুখিয়ে থাকে এবং আমরা চেষ্টা করি অলওয়েজ আমাদের দেশকে নিয়ে গর্ব করার জন্য। ডিসেম্বর যখনই আসে আমাদের স্মৃতি আবেগ জড়িয়ে পড়ে। তো আমি প্রথমেই অনুষ্ঠানের শুরুতে সেই ৩০ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে গত সপ্তাহ যাবৎ বাংলাদেশের রাজনীতিক তথা অর্থনৈতিক এবং সার্বিক পরিস্থিতিতে অনেকগুলো ঘটনা ঘটে গেল। তার মধ্যে আপনারা নিশ্চয় জানেন, উল্লেখ করার মতো যে আল্লামা মামুনুল হক, বাবুনগরী এবং হেফাজতে ইসলামের ৩২ জন নেতা কর্মীর বিরুদ্ধে আল্লামা শাহ আহমেদ শফিকে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। জানি না আসলে এখানে হয়তো তদন্তে বা এটা কি সত্যিকারে হত্যার কোনো অভিযোগ নাকি রাজনৈতিক ভাবে মোটিভেটেড কোনো অভিযোগ, সেটাও ডেফিনেটলি সামনে আমরা অবলোকন করতে যাব। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ঐতিহ্যগতভাবে আমরা সবসময় লক্ষ্য করি আমাদের বিশেষ বিশেষ দিনগুলোতে, যেমন ডিসেম্বর আসলে 14 ডিসেম্বরে আমরা যেমন শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা দেখে থাকি যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা কর্মীরা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান, সেখানে বুদ্ধিজীবীদের প্রতি স্মৃতিচারণ করেন এবং ওনাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান, ফুলেল শুভেচ্ছা জানান। এবং আমরা তার ব্যতিক্রমও দেখি না, যেখানে আমরা 16 ডিসেম্বর আসলে আমরা দেখি যে আমরা ছুটে যাই সেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা তথা বিজয়ের পরবর্তীতে এই প্রথম আমরা ঘটনাটা দেখলাম যে বাংলাদেশের কোন স্তরের নেতাকর্মী তথা রাষ্ট্রীয়ভাবে কোনো শ্রদ্ধা জানানো হয় নাই। আমরা চেষ্টা করব সেখান থেকে শোনার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর পুত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উনি একটা সম্মেলনে বলেছেন তথা একটা কর্মী সম্মেলনে বলেছেন যে হেফাজতে ইসলাম নতুন রাজাকার। আসলে এই ব্যাপারটা কি আমরা শোনার চেষ্টা করব। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে আল্লামা মামুনুল হক সহ হেফাজত ইসলামের যে অবস্থান ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে, সেখানে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় যখন ওয়াজ মাহফিল হচ্ছে সেখানে খুব ঘটা করে বাধা দেওয়া হচ্ছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে মসজিদ তথা মাহফিলে কি বলবে তা আওয়ামী লীগের নেতা কর্মীরা সেটা শিখিয়ে দিচ্ছে। এবং আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে উপস্থিত হয়েছি এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি সুদূর বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ জামির হোসেন। আলহাজ মোহাম্মদ জামির হোসেন, জামির ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের এই বাংলাদেশের অত্যন্ত করুণ সময়, আমাদের এই সময় প্রবাসী সুপ্রভাত সিডনির উপস্থাপক এম এ মাসুম ভাইয়ের উপস্থাপনায় আজকের এই ভার্চুয়াল আলোচনার অতিথি সম্ভবত এখন উপস্থিত হন নাই। আমি শুরুতেই স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি যারা এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে শাহাদাত বরণ করেছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে যে সমস্ত শহীদ বুদ্ধিজীবীর পরিবাররা এখনো স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে গিয়ে আত্মহত্যা দিয়েছে। দেশ নামে মাত্র স্বাধীনতা ঘোষণা হয়েছে, সেই সময় তারা স্বাধীনতা না পেয়ে যায় মর্মান্তিক করুণ অবস্থায়, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি আজকে যে আলোচনার বিষয়
জি, জামির ভাই, আমি আমি আপনার কাছে আসছি। শ্রদ্ধেয় জামির ভাই, আমি দর্শকদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, আমাদের আরো একজন অতিথি যুক্ত হবেন সৌদি আরব থেকে, ভয়েস অফ ইনসাফের সম্পাদক মাওলানা আব্দুল হালিম। উনি ওনার কোনো প্রশাসনিক কাজে একটু ব্যস্ত রয়েছেন। উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন যে অল্পক্ষণের মধ্যেই উনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। ঠিক উনি যখন যুক্ত হবেন, আমরা ওনাকে আমাদের আলোচনায় সংযুক্ত করে নিব। তো আমি শ্রদ্ধেয় জামির ভাইয়ের কাছে যেতে চাই। জামির জামির ভাই, আপনি ডেফিনেটলি জানেন যে বাংলাদেশে হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব, সরি দুঃখিত, যে হেফাজতে ইসলামের সাবেক আমির মরহুম শাহ আহমেদ শফিকে হত্যার অভিযোগে হেফাজতে ইসলামের বর্তমান আমির সাধারণ সম্পাদক তো উনি গত হয়েছেন, এবং প্রথম সাধারণ সম্পাদক তথা মাওলানা মামুন হক সহ 32 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। তো আমি কথাটায় আপনি তো এখনকার প্রেক্ষাপটটা বললেন, যেহেতু আপনার এই বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনাকে আগে চিন্তা করতে হবে যে মামলার কথা বলবেন, 70,000 মামলা, গায়েবী মামলা। আর এখন এই যে আল্লামা বাবুনগরী ও মাহমুদুল হক সাহেব, এদের অবস্থানটা আপনাকে বুঝতে হবে। তারা হলো এই দেশের ধর্ম প্রচারের ক্ষেত্রে, মাসুম ভাই আমার কথা শুনতে পারতেছেন? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি স্ক্রিনে আছেন, আপনি চালিয়ে যান। ক্ষেত্রে যে আপনার তাদের যে অবদান, তাদের কোরআন হাদিসের আলোকে তারা সবসময় সত্য সঠিক কথা বলে। আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে অন্যায় যখন আমাদের নিয়ম হয়, প্রতিরোধটা কিন্তু তখন আপনার কর্তব্য হয়ে দাঁড়ায়। সেই প্রতিরোধের ভাষা তারা কিন্তু ধার্মিক আলোকে প্রতিরোধের ভাষা হলো সরকারের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার, যার জন্য আলেম সমাজ ও গণমানুষের মাঝে দুজনেই ব্যাপক জনপ্রিয়। আর এই সরকারের কাজটাই হলো জনপ্রিয় ব্যক্তিদেরকে মিথ্যা, গায়েবী, হয়রানিমূলক মামলা দিয়েই একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, এবং বিভিন্ন ইস্যুতে যারা এই সমাজে বিভেদ সৃষ্টি করার জন্যই তারা এই কাজগুলো করে যাচ্ছে। তা আমি যেটা মনে করি যে আমাদের দেশে ধর্ম ইসলামের মানুষের সমর্থন হলো প্রায় 95%। সেই দেশে এই ধর্মীয় বিভেদ সৃষ্টি করার জন্য আপনার আল্লামা শফি সাহেবকে জুনায়েদ বাবুনগরী আর মামুনুল হক হত্যা করবে, এটা মানুষ কতখানি গ্রহণ করবে, এটা হাস্যকর কিনা, এছাড়া এর বাইরে আমার কিছু বলার থাকে না। এই জন্য এই সমস্ত কর্মকাণ্ড এই সরকারের একটা চরিত্র, এই চারিত্রিক রূপটা আরো ব্যাপক হারে দেওয়ার জন্যই তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে বলে আমি মনে করি। জি, জামির ভাই, আমরা খুব স্পষ্ট বুঝতে পারলাম আপনার বক্তব্য। আমরা যদি আপনাকে আরো একটু বিষয় জানতে চাই যে এতে করে কি আসলে হেফাজতে ইসলাম যে বর্তমান যে অবস্থানে আছেন, যে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তথা মূর্তিকে কেন্দ্র করে যে অনড় অবস্থান, এবং এইটার সাথে এইটাকে দাবিয়ে রাখার জন্য কি হত্যা মামলাটা, আপনি কি এটা এইভাবে দেখছেন যে ওনাদের যে অবস্থান এটাকে দুর্বল করে দেওয়ার জন্য এই মামলাটা? শোনেন, আপনার দুর্বলটা কি, আপনি ধরেন আমাদের এই যে মূর্তির ব্যাপারটা, এটা তারা বিভিন্ন সময় আমাদের দেশে বিভিন্ন কাজগুলো যখন করে, অর্থাৎ অনৈতিক কাজগুলো একটা ইস্যু তাদের, প্রথমত তারা ইস্যু করে, তারা একটা অনৈতিক কাজ করবে, তারা একটা বাজে কাজ করবে, যেটা মানুষের মধ্যে আকর্ষণ আসবে, তার নিন্দনীয় আকর্ষণ যেটাকে বলা হয়, সেই কাজটাকে ডাইভার্ট করার জন্য তারা আরেকটা সামাজিক ঘটনা তারা ঘটাবে। তা আমি মনে করি এই যে ভাস্কর্য ইস্যুটা, তাদের সরকারের এমন কোনো পরিকল্পনা আছে, এই হয়তো দেশের এই সময় যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ বা এই দেশের মানুষ, এই দেশের স্বাধীনতা, এই দেশের সংবাদপত্র, এই দেশের সেরা প্রশাসক, পুলিশ প্রশাসক, এদের ভিতরে তারা এমন কোনো কিছু করবে যাতে ওই জিনিসটাকে ডাইভার্ট করার জন্যই আমার ধারণায় যে ভাস্কর্য যে ইতিহাসটা, ভাস্কর্য রচনার যে নাটক, এটা তারা সৃষ্টি করেছে। জি, শ্রদ্ধা জামির ভাই, আপনি
নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং ওনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে হেফাজতে ইসলাম নব্য রাজাকার। আপনাকে আমি একটু যদি বিস্তারিত বলতে যাই, চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখবো যে সরকার 10,000 রাজাকারের তালিকা তৈরি করেছে, যেখানে 8,060 জন রাজাকারী আওয়ামী লীগের। তো আওয়ামী লীগ কখনো নিজেদের অংশে কখনো রাজাকারকে চিহ্নিত করে না, যেটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 8,060 জনের রাজাকারের তালিকা তৈরি করেছে, যেখানে যা বর্তমানে তারা আওয়ামী লীগে যুক্ত সরাসরি অথবা কোনো না কোনো ভাবে। তো আপনি কিভাবে দেখবেন যে যে বর্তমানে হেফাজত ইসলামকে রাজাকারের আখ্যায়িত করার এই যে একটা অপচেষ্টা, এতে করে কি আওয়ামী লীগের গায়ে যে রাজাকারের তকমা লেগে আছে, এটা জনগণ কিভাবে নিবে? দুটো ব্যাপার আপনাকে কিভাবে দেখছেন আপনি, জামির ভাই? রাজাকার স্বাধীনতা বিরোধী একটি স্পর্শকাতর বিষয়, আপনাকে বুঝতে হবে। যখন তারা চাপে পড়ে তখনই তারা এই ইস্যুটিকে ব্যবহার করার চেষ্টা করে, এটাকে এই আওয়ামী লীগের মূল বিষয় আড়াল করার জন্য। যে কথাটা আমি আগেও বলেছি যে মূল বিষয়টা আওয়ামী লীগ আর সরকার আড়াল করার জন্যই, অন্যদিকে দৃষ্টি দেওয়ার জন্য এই ধরনের রাজাকারের নাটকটা সৃষ্টি করে। আমি রাজাকারের বিষয়, আপনার এই দেশের মানুষ কিন্তু সেরা লুঙ্গি গামছা পরে স্বাধীনতা অর্জন করেছে। এটাই কিন্তু মানুষের, কৃষক, শ্রমিক, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন মহলের লোক। আর এখন মুজিব কোট পরে টাই পরে এই দেশকে ধ্বংস করা একটা বড় বাটপাররা এইটাকে পুঁজি হিসাবে নিয়েছে। এই জন্য রাজাকার আপনি ধরেন কত, এই 8,060 জন রাজাকারের তালিকা এই সরকার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রকাশ করেছে। এইখানে আওয়ামী লীগের রাজাকারের সংখ্যা হলো, আওয়ামী লীগের রাজাকারের সংখ্যা হলো 8,060। হ্যাঁ, আর টোটাল রাজাকার সম্ভবত ছিল 9-10,000-এর কিছু উপরে। আপনার জামাতের মধ্যে 37 জন রাজাকার। এরা তো মূলত জিনিসটা হলো, আমি জামাত সম্পর্কে কথা বলতে চাই না, আমি একটা রাজনৈতিক দলে আছি, কিন্তু আপনার একটা জিনিস হলো যে জামাত যদি 37 জনের রাজাকারের দল যদি রাজাকারের দল হয়, তাহলে কি 8,060 জনের যেই দলের রাজাকার সেটা মুক্তিযোদ্ধা দল? এটা কি মানুষকে কিভাবে আপনি বুঝাবেন? এখন তারা, এই যে মূল জিনিসটা হলো মানুষের দৃষ্টিকে অন্যদিকে প্রবাহিত করার জন্যই এই সমস্ত কাল্পনিক নাটক সৃষ্টি করে। আজকে আপনি ধরেন আমাদের দেশের যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে উদ্যোগ, যে আমাদের দেশের মানুষের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনা, লুণ্ঠিত সম্পদ যাতে বিদেশে পাচার না হয় তার ব্যবস্থা করা, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা, এগুলোই জন্য কিন্তু তারেক রহমান সাহেব কাজ করতেছে। আজকে সজীব জয় সাহেবের কথা বললেন, আর আপনি দেখেন তার যে ভাষা, তার কথার যে অ্যাটিটিউড, মানুষকে যে শিষ্টাচারভাবে যে উনি কথা বলেন। তারেক রহমান সাহেব তো কখনো জয় সম্পর্কে কোনো মন্তব্য করে নাই। তারেক রহমান সাহেব তো কখনো তার মা সম্পর্কে কটূক্তি করে নাই। তারেক রহমান দেশ সম্পর্কে মন্তব্য করছে, জাতিকে বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করার জন্য উদ্যোগ নিয়েছে। আর তার প্রেক্ষাপটে সজীব ওয়াজেদ সাহেব এই তারেক রহমানকে আড়াল করার জন্য, দেশনেত্রী এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য, আজকে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করার জন্য, ভোটারবিহীন সরকারকে জায়েজ করার জন্য, আজকে এই দেশে করোনার সময়ও এই পাপিয়া সম্রাটকে দিয়ে যে অবস্থায় দেশে সৃষ্টি করেছে, তারা যে লুটেরাজ করেছে, লুটপাট করতেছে, এগুলোকে আড়াল করার জন্যই এই সমস্ত কথাবার্তা আমাদের এই সজীব জয় সাহেব বলতেছে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ জামির ভাই। আমি একটু আপনাকে সাথে একটু যুক্ত করতে চাই যে আমরা অতীতেও দেখলাম যে আওয়ামী লীগ 1996 সনে জামাতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য 176 দিন হরতাল দিয়েছে এবং সেখানে অসংখ্য পোড়ানো এবং আপনি
অসংখ্য হতাহতের ঘটনা দেখলাম, এবং সর্বোপরি বিএনপি তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে মেনে নিল। এবং ঠিক যখন দেখলাম শাপলা চত্বরে 5ই মেয়ের যে ঘটনাটা ঘটলো, যেখানে অনেকগুলো দাবি নিয়ে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে অবস্থান করলেন, এবং আমরা দেখলাম যে রাতের বেলা ওদেরকে অনেক টর্চার করে সেখান থেকে উচ্ছেদ করা হলো। এবং ঠিক যখন মানুষ আশঙ্কা করলো যে হয়তো হেফাজত এবং আওয়ামী লীগের মধ্যে পরস্পর বিরোধী একটি অবস্থান সৃষ্টি হবে, ঠিক কিছুদিনের মধ্যে দেখলাম যে আওয়ামী লীগ কোনোভাবে ম্যানেজ করে হেফাজতের সঙ্গে একটি খুব ভালো সম্পর্ক তৈরি করলো। ঠিক হঠাৎ করে হেফাজতকে এইভাবে হেফাজতের রাজাকার তকমা লাগিয়ে দিয়ে আসলে কি জনগণ ব্যাপারটা মেনে নিবে? আপনি কিভাবে দেখছেন? শোনেন, আমাদের একটা দেশে একটা প্রবাদ আছে যে দুষ্ট লোকের কথা সুন্দর। এই দুষ্ট লোকরা আপনার মানুষের, আমরা তো মানুষ, আর বিশেষ করে আপনি জানেন যে আমাদের দেশের বিশেষ করে বাঙালি আমরা যারা আছি একে অপরের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, আন্তরিক। আপনি যদি টোটাল আমাদের কমিউনিটিকে দেখেন যে আমাদের দেশের কমিউনিটি, আপনারা যারা প্রবাসে আছেন, প্রবাসীতে এখনো আছেন, আপনাদের অবস্থানটা কি? আপনারা ওই দেশে থাকার পরও আপনাদের পরিবার, ফ্যামিলির বা ভাই ব্রাদার যারা এই দেশে বসবাস করে, আপনার বাড়িতে কি হামলা হয় নাই? আপনার বাইকে কি মিথ্যা মামলা দেয় নাই? আপনি তো প্রবাসীতে এই দেশের অর্থ যে যোগানদাতা বিদেশি প্রবাসীদের রেভিডেন্সের মাধ্যমে হচ্ছে, সেগুলো আপনি দিচ্ছেন। আপনি তো সরকারকে উপকার করতেছেন, দেশের মানুষকে অর্থায়ন করতেছেন। আপনার বাই তো আর রাজনীতি করে না। আপনি হয়তো কোনো কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে যে অনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করতেছেন, তারপরও আপনার বাড়িতে হামলা হচ্ছে, আপনার ভাইয়ের নামে মামলা হচ্ছে, আপনার পরিবারের উপর এগুলো হচ্ছে, তাহলে আপনার উপর যদি আপনার প্রবাসীতে থাকা অবস্থায় এই নির্যাতনের হয়, তাহলে এই দেশে যারা বসবাস করতেছে তাদের কি অবস্থা হবে? আমি কথাটা অন্যদিকে গেলাম এই জন্য যে আপনার যে শাপলা চত্বরের ঘটনাটা বলতেছেন, শাপলা চত্বরের ঘটনা এটা তাদের অন্যায়, এবং এই দেশের যে আমাদের এই মুসলমান রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পরও এদেশের এই যে শাহবাগ থেকে যে আন্দোলন বা যে ইসলামকে কটূক্তি করে যে বক্তব্য, এর প্রতিবাদে কিন্তু হেফাজত ইসলাম সোচ্চার হয়েছে, এবং এই সোচ্চারটা আস্তে আস্তে হয়ে আজকে শাপলা চত্বরের ঘটনা কিন্তু সৃষ্টি হয়েছে। এটা একদিনে হয় নাই। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা যে সমস্ত কর্মকাণ্ড, যে সমস্ত নাটক বা মামলা বা হামলা, গুম এখানে করছে প্রশাসনের মাধ্যমে, এই সরকারের মূল শক্তিটাই হলো প্রশাসন। এই প্রশাসন দিয়ে এই হেফাজতে ইসলামের যে ঘটনা ঘটিয়েছে, পরবর্তীতে আপনি দেখেন অন্যায়, এই যে কথাটা আমি আগেও বলেছি, তারা কি পরিমাণ অন্যায় করতে পারে। অন্যায় করার পর সোচ্চার ব্যক্তি যখন প্রতিরোধ করে, তখন তার উপর নির্যাতনটা কি? আপনি আসেন, এই নির্যাতনের করুণ ব্যাপারটা হলো আপনার হেফাজত ইসলামের এই ঘটনার পরে হেফাজত ইসলামের যে আপনার বাংলাদেশের প্রধান বিচারপতিকে এই সরকার কিভাবে দেশ ত্যাগ করেছে, এটা তো আপনারা জানেন। তাহলে এই একটা প্রধান বিচারপতি যার রাষ্ট্রীয় গানম্যান, রাষ্ট্রীয় আপনাকে প্রোটেকশন থাকার পরও তার যে অবস্থা, আর হেফাজত ইসলামের আলেম সমাজের যারা মনে করেন ঊর্ধ্বতন কর্মকর্তা কিছু অংশ হয়তো সরকারের সাথে এই মিশে এই পরিবেশটাকে অন্যদিকে ডাইভার্ট হয়েছে, আমি এটাকে মনে করি। কিন্তু আমি যারা প্রকৃত মুসলমান, প্রকৃত হেফাজত ইসলামের নেতা ও কর্মী, তারা এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে তারা এখনো সোচ্চার বলে আমি মনে করি। আসলে তাদের ভিতরে এখনো কোনো বিরোধ সেরকম হয়েছে বলে আমি মনে করি না, দেশবাসী মনে করে না, জাতি মনে করে। এই জাতি মনে করে হেফাজত ইসলাম আমাদের আলেম সমাজ, এদেশের সম্পদ। আমাদের এই সম্পদকে কাজে লাগাতে হলে দেশের ভিতরে নৈতিকতার দিক থেকে আমাদেরকে আরো উন্নত হতে হলে এই হেফাজত ইসলামের আলেম সমাজের উপদেশ আদেশ আমাদেরকে মানতে হবে। আপনাকে একটা জিনিস আমরা বুঝলাম শ্রদ্ধেয় জমির ভাই, আমরা আপনার কথা স্পষ্টভাবে বুঝলাম। আমি আপনাকে আরেকটি বিষয় বলতে চাই, সেটা হলো যে ডিসেম্বর আসলেই আমাদের আবেগ অনুভূতি, শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধাটা বেড়ে যায়, কারণ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই লাল সবুজের পতাকা আমরা অর্জন করেছি, এবং বাংলাদেশ বিশ্বের বুকে মানচিত্র মাধ্যমে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। এবং ঠিক আমরা এবার লক্ষ্য করলাম যে বাংলাদেশ জন্মের পর থেকে
যতদিন স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে সব প্রত্যেকটি বছরই আমরা দেখলাম যে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সেখানে গিয়ে 16 ডিসেম্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা করে, যেটা আসলে আমাদেরকে জানান দেয় যে 71-এ শহীদরা এই দেশের জন্য কি করেছেন। কিন্তু এইবারই আমরা প্রথাগতভাবে দেখলাম যে সরকার সব ধরনের নিয়ম নীতি ভঙ্গ করে সরকারিভাবে তথা রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের শ্রদ্ধা জানানো হয় নাই। এবং বিভিন্ন উৎস থেকে জানা যায় জামিল ভাই যে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে নাকি এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হচ্ছে, যা নাকি বর্তমান ওপেন সিক্রেট। তো আমি আপনার কাছে সবিনয়ে জানতে চাই যে আওয়ামী লীগ সরকার যতবারই ক্ষমতায় আসেন ততবারই আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর মধ্যে যে একটা মুখোমুখি অবস্থান এবং সেনাবাহিনীকে নিয়ে নাজেহাল করার এই অবস্থাটা কেন হয়, কি মনে করেন আপনি? শুনেন, সেনাবাহিনীর আমাদের দেশের মানুষ, জনগণ এবং সর্বশ্রেণীর লোকের এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা, বিশ্বাস আছে বলে আমি মনে করি। আসলে এই সরকারের সাথে শুধু সেনাবাহিনীর না, এই সরকারের সাথে সমস্ত শ্রেণীর লোক, সচিবালয়ের সচিব, পুলিশের ভিতরেও আছে, সাধারণ জনগণ, শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, এর সাথে টানাপোড়েন চলতেছে। এই টানাপোড়েনের যে আমাদের যে অবস্থা, এই জনরোষ থেকে এই সরকার কিভাবে মুক্তি পাবে, কোথাও প্রোগ্রামে না গিয়ে মুক্তি পাবে না বিদেশে পাড়ি দিয়ে মুক্তি পাবে, এই জন্যই এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত আছে বলে আমি মনে করি। মূল কথা হলো এই সরকারের সাথে সমস্ত শ্রেণীর পেশার, সমস্ত শ্রেণীর লোকের টানাপোড়েন আছে। এই টানাপোড়েন যে কোনো সময়ই একটা গণবিস্ফোরণের সৃষ্টি হতে পারে। সেই বিস্ফোরণ থেকে এই সরকারকে এক আল্লাহই রক্ষা করতে পারে, সেজন্য তারা হয়তো আল্লাহ বিল্লাহ করতেছে, এজন্যই হয়তো তারা এখন এই সমস্ত প্রোগ্রামগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ জামির ভাই। খুব সংক্ষিপ্ত হলেও আপনি খুব সারসংক্ষেপ কথা বলেছেন। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কন্টিনিউ করতে চান এবং আশা করি আপনারা দেখছেন, আমরা আমাদের ফেসবুক পেজে তথা অনুষ্ঠানের মাধ্যমে দেখতে পাচ্ছি, আপনারা আমাদের ফেসবুক পেজে আমাদের অনুষ্ঠানকে শেয়ার করবেন এবং লাইক দিবেন, এবং আমাদের ফেসবুক পেজটাকে আপনাকে ডেফিনেটলি লাইক দিবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল সুপ্রভাত সিদ্দিকী আপনারা সাবস্ক্রাইব করবেন। তাতে করে আমাদের যতগুলো অনুষ্ঠান সরাসরি লাইভ এবং পরবর্তীতে আপলোড করা হয় আপনারা সেগুলো খুব সুন্দরভাবে দেখতে পারবেন। তো সেই আশাবাদ রইল দর্শকদের প্রতি। তো শ্রদ্ধা জামির ভাই, আমি আপনার কাছে আবারও ফিরে আসি। আপনি ডেফিনেটলি জানবেন যে বর্তমানে আমরা 49তম স্বাধীনতা বিজয়ের উদযাপন করেছি এবং 50 বছরের মধ্যে আমরা পা দিয়েছি। তো আমরা কি আসলেই কতটুকু বিজয় অর্জন করতে পেরেছি, আপনি কি মনে করেন? শোনেন, বিজয় এদেশের মানুষের, আমরা শুধু বিজয় দিবসই পালন করতেছি, আমি তো বিজয়ের কিছু এখন দেখতেছি না। স্বাধীনতা আপনার অর্জন, আপনি দেখেন একটু আগে যে তালিকাটা আমরা বললাম যে বিজয়ের মাসে শ্রদ্ধা করি, বিজয়ের মাসে এই বিজয় অর্জনের পিছনে ভূমিকাটা কার? হ্যাঁ, আপনার তখনকার সময় তো আর বিএনপি ছিল না। এই আওয়ামী লীগের যারা নেতারা ছিলেন, এই বিজয়ের মাসে যে বিজয় দিবস উদযাপন করবেন, আপনার বিজয়টা কিসের হয়েছে? আপনার রাতের ভোর দিনে হচ্ছে, গুম খুন হচ্ছে, আপনার মামলা দিয়ে এই দেশ থেকে, মামলা থেকে কেউ নিস্তার পাচ্ছে না। তাহলে এই বিজয়টা আপনার কিভাবে হলো? আমরা এই বিজয় দিবসে শুধু একটি জিনিসই বলতে চাই, আপনারা যারা এখনো রাজাকারের দল জামাতকে বলেন আর আপনারা মুক্তিযোদ্ধার দল হিসাবে দাবি করেন, আপনারা কি, একটা জিনিস আমি আপনাকে একটু সারসংক্ষেপ জানাই, বাংলাদেশের 91 থেকে 96 পর্যন্ত যারা বিএনপির মহাসচিব দায়িত্ব পালন করেছে, আপনার তাদের একটু ইতিহাস নেন। আমাদের আব্দুল মান্নান ভূঁইয়া, তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। আমাদের খন্দকার দেলোয়ার সাহেব, উনিও ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। আমাদের এখনকার যে মহাসচিব, তিনিও একজন বীর মুক্তিযোদ্ধা। এই দলটা গঠন করেছে কে? একজন বীর মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো
এই দলের আপনারা এই দলকে মুক্তিযোদ্ধার সপক্ষে শক্তি বলতেছেন না। এই যে যারা, আমি প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আওয়ামী লীগের ভিতরে আপনি আমাকে মুক্তিযোদ্ধা দেখান তো কয়জন আছে। এই মুক্তিযুদ্ধ স্বাধীনতা এটা হলো সাধারণ মানুষের অর্জন, এই দেশের সম্পদ। এই প্রবাসী থেকে যারা এই দেশে কষ্টার্জিত অর্থ প্রেরণ করে রাষ্ট্রীয়ভাবে এই দেশকে এই পরিচালনার অর্থ যোগান দেন, এটা আপনাদের সম্পদ, এটা কোনো আওয়ামী লীগের সম্পদ না। অতএব এই স্বাধীনতা, এই বিজয় দিবস আমাদেরকে জনগণকে নিয়ে, যেদিন আমি মাঠ পর্যায়ে যে লুঙ্গি পরা লোকেরা, গামছা পরা লোকেরা স্বাধীনতা অর্জন করেছে, যুদ্ধ করেছে, তাদের নিয়ে পালন করতে পারবো, তখনই আমি মনে করব যে এই বিজয় দিবসের সার্থকতা, এই বিজয় দিবসের সফলতা আমাদের মধ্যে এসেছে। আজকে মুজিব কোট পড়া, এই ফুল দিয়ে স্মৃতিসৌধে মালা দিয়ে বিজয় দিবস উদযাপন করা, এটাকে আমি বিজয় দিবসের সফলতা বলে মনে করি না। জি, ধন্যবাদ জামিল ভাই। আপনি একটু আগে আমাকে যেটা বললেন যে আসলে আওয়ামী লীগের কতজন মুক্তিযোদ্ধা আছেন, এবং আওয়ামী লীগের সত্যি কথা কি, তখন আমরা ইতিহাস জেনে যা জানি যে ওখানে কি ছিল সেটা ওই প্রজন্ম তথা আমাদের বাপ দাদারাই ভালো দেখেছে। কিন্তু আওয়ামী লীগ তো খুব ঘটা করে বলে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বড় সংগঠক। তো তারা যদি সংগঠকে হয়ে থাকে, তাইলে কি তারা মুক্তিযুদ্ধ করা কি তাদের দরকার ছিল? কি মনে করেন আপনি? ভাই, আপনার ওনাদের তো একমাত্র অর্জনই হলো বলাটা আর অন্যায় করাটা, এটাই তাদের একমাত্র সম্পদ। এই সম্পদকে তারা যতদিন কাজে লাগাতে পারবে, ততদিন এই রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে এই দেশ পরিচালনা করতে পারবে। আমি তো একটা জিনিস বললাম, মুক্তিযুদ্ধ, এখানে বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নাই। মুক্তিযুদ্ধ কোনো একক রাজনৈতিক দলের মাধ্যমে অর্জন হয় নাই। মুক্তিযুদ্ধ অর্জন হয়েছে কৃষক, শ্রমিক, জনতা, পুলিশ, আর্মি, বিডিআর, তখনকার সময় যারা যারা জড়িত ছিলেন তাদের মাধ্যমে মুক্তিযুদ্ধ হয়েছে। আজকে আপনি মুক্তিযুদ্ধের কথা বলতেছেন, হ্যাঁ, আমাদের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধ যখন চলাকালীন সময়ে রাজনৈতিক নেতা ছিলেন, সেই দলের নেতৃত্ব দিয়েছেন, হ্যাঁ স্বীকার করি। আপনি বলেন তো, জিয়াউর রহমান সাহেব তখন যদি এই স্বাধীনতা যখন ঘোষণা করেছে, সে যদি এই দেশ যদি পরবর্তীতে স্বাধীন না হতো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবস্থাটা কি হতো? তাকে আর্মির যে আইন অনুযায়ী তাকে, যেটাকে কোর্ট মার্শালের মাধ্যমে তাকে কি করা হতো, এই কথাটার উত্তর, এই প্রশ্নটা আমি আপনাকে করলাম মাসুম ভাই। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার পরে যদি দেশ স্বাধীন না হতো, তাহলে জিয়াউর রহমানের তার যে চাকরি জীবনে যে কর্মক্ষেত্র থেকে তিনি দেশের কথা চিন্তা করে, তার নিজের কথা কোনো চিন্তা না করে স্বাধীনতা ঘোষণা করেছেন, সেরকম তখন যদি তিনি স্বাধীনতা ঘোষণা না করতেন, এই দেশ কি স্বাধীন হতো কিনা, এই দেশের মানুষের এই যে যে মুক্তি আন্দোলনের যে তৃপ্তি, এটা পেত কিনা, এই প্রশ্নটা আমি মাসুম ভাই আপনাকে করলাম। যদি স্বাধীনতা ঘোষণা নাই হতো, জিয়াউর রহমানের কি অবস্থাটা হতো? তাহলে তখন তো শেখ মুজিবুর রহমান সাহেব আজকে বলতে 7ই মার্চ হলো স্বাধীনতা দিবস, তাহলে সেই দিনই আপনার স্বাধীনতা দিবস পালন করা উচিত বলে আমি মনে করি। তাহলে 26শে মার্চ আর স্বাধীনতা দিবস পালনের আমি কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। তাহলে স্বাধীনতা অর্জন হলো আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে। তাহলে আপনার সেই স্বাধীনতা হওয়ার পর দেশ স্বাধীন হলো, আপনার বিজয়টা হতো তখনকার সময় কি বিজয় দিবস আমরা উদযাপন করতে গেলে শুধু এটা আওয়ামী লীগেরই সম্পদ? তা আগামী কয়েকদিন পরে শুনবেন যে জুমার নামাজ শুক্রবার দিন, এটা আওয়ামী লীগের সম্পদ। রোজা, এটাও আওয়ামী লীগের সম্পদ। নামাজ, এটা আওয়ামী লীগের সম্পদ হবে বলে আমি মনে করতেছি। এই ধরনের প্রচারণার মাধ্যমে জনগণকে তারা বিভ্রান্ত করবে, জনগণকে তারা দৃষ্টি অন্যদিকে দেওয়ার জন্য চেষ্টা করবে বলে এটা দেশবাসীও এখন মনে করতেছে। কিন্তু জামিল ভাই, আমরা তো খুব লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন যে ওয়াজে কি কন্টেন্টে ওয়াজ করতে হবে, জুমার খুতবা কিভাবে দিতে হবে, তা তো আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে। আমি তো আপনাকে আপনার যেই দেশে জানাজার নামাজ পড়তে প্রশাসনের পারমিশন লাগে, আমরা লাস্টলি আমাদের অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সাহেব, বিএনপির যে আইনজীবী ছিলেন, তার জানাজার নামাজটা আমরা ঢাকায় পড়াইতে পারি নাই তখন।
আমি আপনাকে ছোট্ট একটু বলি, এই জন্য জানাজার নামাজও পড়তে প্রশাসনের যে দেশের পারমিশন লাগে। আমি বলে রাখি আপনাকে, এরপরে আপনার সঙ্গে বিয়ের শাদী করতে, অনুষ্ঠান করতে তো এখন তারা করোনার জন্য একটা সিস্টেম পাইছে, এটা তো এখন পারমিশন লাগে। যদি এই দেশে এই সমস্ত সামাজিক কর্মকাণ্ড, আপনার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, আপনার আত্মীয়কে এরপরে বলবে বাবারে যদি ছেলে খাওয়ায়, এটার জন্য সরকারের পারমিশন লাগবে। এই প্রেক্ষাপট এই দেশের সৃষ্টি হওয়ার আগে আপনাদের মতো সচেতন প্রবাসীরা, এই দেশের সচেতন নাগরিকরা আজকে মনে হয় আরো সচেতন হয়ে এই সরকারের বিরুদ্ধে মানে গণসচেতনতা সৃষ্টি করে গণরোষের মাধ্যমে এই সরকারকে অব্যাহতি দিতে হবে বলে আমি মনে করি। তো শ্রদ্ধেয় জামিল ভাই, ধন্যবাদ। আপনার আলোচনা খুব সারসংক্ষেপ এবং খুব স্পষ্ট আকারে আমরা বুঝতেছি। আপনাকে আমি আরো একটু প্রশ্ন রাখতে চাই যে বিজয়ের এই 50 বছরে দাঁড়িয়ে আমরা তো লক্ষ্য করলাম যে বাংলাদেশে গণতন্ত্র এক প্রকারে বিলুপ্ত এবং কফিনে ঢুকে গেল। তো আপনি কি মনে করেন যে 50 বছরে এসে আমরা যে গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের অর্জনের জন্য, গণতন্ত্র বলবৎ রাখার জন্য তথা গণমানুষের অধিকারের জন্য আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করলাম এবং সেখানে আমরা 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের মানচিত্র পেলাম। তো এই 50 বছরে এসে আমরা গণতন্ত্রের জন্য আমরা লড়াই করতে হচ্ছে। তো আপনি কি মনে করেন যে আগামীতে আমাদের কি করা উচিত এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য? কথা আছে, ওই বলছে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম স্বাধীনতা। সেই স্বাধীনতাটা আমাদের কিরকম এখন মনে, যেখানে কথাই বলতে পারবেন না, ধরতেই পারবেন না, ছুঁইতেই পারবেন না, রক্ত দিয়ে সেই স্বাধীনতা আনলাম। সেই স্বাধীনতাকে আপনার এই দেশের গণতন্ত্র স্বাধীনতা কি এখন কোনো কিছু আমাদের ভিতরে আছে? আজকে আপনার গুমের যে অবস্থা, আপনার গ্রামে গঞ্জে, আমাকে তারেক রহমান সাহেব খুলনা ডিভিশনের দায়িত্ব দিয়েছে। আমি ওই ডিভিশনের প্রায় 11টা জেলা, 10টা জেলা, একটা মহানগর আমার ওই আন্ডারে। আমি কথাটা এনে বললাম, ওই এলাকার যে গ্রামের গঞ্জের যে লোকেরা, তাদের পরিবার এই দেশের মানুষের এত বছর পরও তারেক রহমানের আদর্শ, জিয়াউর রহমানের নীতি আদর্শ, খালেদা জিয়ার যে নেতৃত্ব বুকে ধারণ করে এখন পর্যন্ত তারা বেঁচে আছে। তারা শুধু এই দিনটা দিন অপেক্ষা করতেছে, কবে এই দেশে গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে যদি একটি সঠিক ভোট এই দেশে হয়, তাহলে ভোটের মাধ্যমেই গণতন্ত্র উদ্ধার হবে, আর ভোটের মাধ্যমেই বিজয় উদ্ধার হবে, ভোটের মাধ্যমেই আমাদের দেশের স্বাধীনতা উদ্ধার হবে, যদি জনগণকে সেই সুযোগ করে দেওয়া যায়। তো জামিল ভাই, আমরা তো খুব উদ্বেগের সহিত দেখলাম যে প্রত্যেকটা নির্বাচন, বিশেষ করে গত 3টা নির্বাচন যেভাবে বাংলাদেশে হলো এবং সর্বশেষ ইলেকশনটা রাতে ভোট হয়ে গেল, যেটা নজিরবিহীন, বিশ্বের আর কোথাও সেটা নেই। বলতে চাই, আমি আপনাকে প্রশ্নটা রাখতে চাই জামিল ভাই, তো আপনি যে বললেন যে মানুষ ভোট দিবে, কিন্তু মানুষের ভোট দেওয়াটা সুযোগ সৃষ্টি কিভাবে হবে? আপনি কোনো লক্ষণ দেখছেন বা কোনো উপায় বলবেন যে কিভাবে পেতে পারে মানুষ ভোটাধিকার দেওয়া? শুনেন, আমি মুসলমান, আমি একটা জিনিস বিশ্বাস করি, অন্যায় চিরকাল চলতে পারে না। অতীত ইতিহাস বলে কোনো অন্যায়কারী জুলুমবাজ চিরস্থায়ী না। আপনাকে আগের প্রশ্নটার উত্তর দিয়ে আমি গতকালকে একটা নিউজের শর্ট একটু হেডলাইনটা দেখলাম যে বাংলাদেশের প্রায় শতাধিক বিভিন্ন পেশার, মানে যারা আমরা বলি যে গুণী ব্যক্তিরা, আমাদের বর্তমান প্রেসিডেন্টের সাথে দেখা করে নির্বাচন কমিশনারের ব্যাপারে একটা আপত্তি বা পরিবর্তনের জন্য মনে হয় অনুরোধ জানিয়েছে। এই পুরো নিউজটা আমি পড়ে শুধু মানে আপনার কথার কারণে এই কথাটা মনে হয়ে গেল যে এখন এই সুশীল সমাজের লোকজন এখানে কিন্তু অনেকেই আছে, দেখছি আওয়ামী লীগের সুশীল সমাজ। আজকে আওয়ামী লীগের অনেক এমপিরা চায় না এইভাবে নির্বাচিত হতে। আপনার সমস্ত লোককে তো খারাপ বলতে পারেন না, তারা একটা এত বড় দল। আমরা এই কথা বলি না যে তারা নির্বাচন হলে 5টা আসন পাবে, তবে হ্যাঁ এখনকার প্রেক্ষাপটে 5টা আসন পাবে কিনা এটা আমার কাছে সন্দেহ হয়। কিন্তু বৃহত্তম রাজনৈতিক যখন আমাদের দেশে মোটামুটি সমসাময়িক পর্যায়ে ছিল, তখন নির্বাচন হলে তো তারা 70-80টা বা 100 সিট পেয়েছে বা ভবিষ্যতেও পাইতো। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপির ভিতরে মানুষ কিন্তু অতটা, এখন দেখেন বিএনপি তো নাই, তাই বলে কি জাতীয় পার্টিকে মানুষ বিরোধী দল মনে করে? আওয়ামী লীগের পরিপক্ষ বা অপর সাইডটা কিন্তু বিএনপি। তাই আপনার নির্বাচনে তারা এখন 5টা সিট পাবে কিনা আমার সন্দেহ হয়। এই নির্বাচন সম্পর্কে আপনি ধরেন আমার
এই ঢাকা 18 আসনে কিছুদিন আগে একটা উপনির্বাচন হচ্ছে, আপনার 5,000 ভোট দিল বিএনপিকে, 7,000 হলো মামলার আসামি। আরে ভাই, আমি যদি কোনো কারণে মামলার আসামি হই, বা আপনি যদি কোনো কারণে, যেমন আপনি ওখানে এই যে বিএনপি করতেছেন, আপনার ফ্যামিলির অনেক কিন্তু বিএনপি করে, এটা স্বাভাবিক দৃষ্টিতে। 5,000 ভোট নয়, 7,000 হলো এই আসনে আসামি। মামলা 9টা মামলা হয়েছে, 7,000 আসামি হয়েছে। তো এই দেশে এরকম নির্বাচন, আচ্ছা বাংলাদেশের কোনো কেন্দ্র আছে যে বিএনপির কোনো লোক নাই? আপনি বলেন তো। কিন্তু জামিল ভাই এও তো হতে পারে যে 7,000 আসামিকে জেলখানায় ভরে রেখেছে, এই জন্য আপনারা কম ভোট পেয়েছেন। না না না, 7,000 তো মামলা হয়েছে পরে, নির্বাচন বিভিন্ন কর্মকাণ্ড দেখা। আপনি আসেন, আমি আওয়ামী লীগ বিএনপির কথাটা আমি বললামই না আপনার তর্কের খাতিরে, একটু আওয়ামী লীগের সুনাম করি। আপনি বলেন তো, বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়, আওয়ামী লীগের কোন সিটে 2-4-5,000 ভোট পাবে না, এরকম আছে কিনা বলেন? এটা তো পাবে, এটা তো স্বীকার করতে হবে আমাকে। কিন্তু এখন তো চিত্র উল্টা, যে আমরা আপনারা যা আশা করি তা তো কিছুই হচ্ছে না, ইলেকশনই তো নেই, আশা দিতে পাচ্ছেন না। আপনি যদি সত্যকে মানেন, বাস্তবতাকে মানেন, অন্যায় একটা সময় হবেই। যুগে যুগে অন্যায়কারীরা এই দেশে ছিল, যুগে যুগে আপনার এই অন্যায়ের প্রতি আমাদের যে এই দেশের জুলুম গণতান্ত্রিক দেশে স্বৈর শাসক, এটা যুগে যুগেই ছিল। আমরা ধরেন গিয়া বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন, এটাও তো একটা অন্যায়ের প্রতিবাদে দেশকে স্বাধীনতা অর্জন করছে, মুক্তিযুদ্ধ করছে। তো এরকম আরেকটা মুক্তিযুদ্ধ হবে, কারণ আমার মনে হচ্ছে এই দেশের মানুষ এই আওয়ামী লীগকে আর দেখতে চায় না। আর আওয়ামী লীগও ভাবতেছে, আমি যেটা বিশ্বাস করি, যে ভাই আওয়ামী লীগও ক্ষমতায় থাকতে চায় না, কিন্তু তারা যে একটা সুষ্ঠু এক্সিট পয়েন্ট, এইটার জন্য মনে হয় অপেক্ষা করতেছে। কারণ তাদের দলের অনেক নেতারা ভাই এই দলের প্রতি তারাই অসন্তুষ্ট, এই সমস্ত কর্মকাণ্ড করে। কারণ অনেক আওয়ামী লীগের তো নির্বাচন হলে অনেকে জেনুইন এমপি হইতো, আজকে রাতের ভোটে এমপি হয়ে এমপিরা কিন্তু এলাকাও যাইতে পারতেছে না। তারা সামাজিকভাবে যে মর্যাদা, এমপির যে সম্মান, সেটা তো এলাকা পাচ্ছে না। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই সমস্ত কর্মকাণ্ড সবাই ভালো জানে, সবাই বিশ্বাস করে, এটা ঠিক না। এদেশে সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ মানুষকে ভোট দিতে পারবে। এদেশে আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশে আসবে, ভবিষ্যৎ রাষ্ট্রীয় ক্ষমতা নিবে, এটাই জনগণ বিশ্বাস করে, এটাই আমি বিশ্বাস করি, এটাই সাধারণ মানুষ বিশ্বাস করে। এই দেশ গণতন্ত্র উদ্ধারের জন্য, এই দেশ সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য, পারস্পরিক বন্ধন সৃষ্টি করার জন্য, আন্তর্জাতিক মহলে সমসাময়িকভাবে বন্ধুত্ব সৃষ্টি করার জন্য তারেক রহমানের মতো নেতৃত্ব দরকার, তারেক রহমানের মতো রাষ্ট্রপ্রধান দরকার, এটাই কিন্তু মানুষ বিশ্বাস করে। কারণ এই দেশ আর এই আমাদের স্বৈর শাসকদের হাত থেকে মুক্ত, এই দেশে আর দিনের ভোট রাতে হোক, এটা কেউ চায় না। জি, সেটা আমরাও চাই না, আমরাও চাই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। তো দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে দর্শক শ্রোতা, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমাদের সৌদি আরব থেকে যুক্ত হওয়ার কথা ছিল ভয়েস অফ ইনসাফের সম্পাদক মাওলানা আব্দুল হামিদ, উনি প্রশাসনিক কারণে ওনার যে মাদ্রাসা তথা উনি যেখানে কর্মব্যস্ততার মধ্যে উনি জরুরি কাজে আটকা পড়েছেন, আমাদের সাথে আজকে সময় না দিতে পারে না, যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি দর্শকদের উদ্দেশ্যে। এবং আমরা জামির ভাই, আমরা অনুষ্ঠানের খুব শেষে চলে এসেছি আপনার কাছে। আমি আর এক থেকে দুইটা প্রশ্ন রাখবো। আমরা ইদানিং খুব লক্ষ্য করলাম যে, আসলে ইদানিং না, ইদানিং ব্যাপারটা খুব প্রকট হচ্ছে, যে আমরা সব সময় দেখলাম যে আপনি যে একটু আগে বললেন বিএনপি তো নাই, মাঠে নাই, যেখানে একটা আপনি উল্লেখ করলেন যে ঢাকা 18 ইলেকশনে নির্বাচন ইয়াতে আসনে 7,000 মামলার আসামি। তো বিএনপি তো এখন নাই বলা চলে, আপনিও বললেন। কিন্তু আমরা খুব লক্ষ্য করলাম যে খুব ইদানিং খুব প্রকট আকারে দেখা যাচ্ছে যে সরকারের বিভিন্ন মন্ত্রী, পাতি নেতা, উপনেতা, বিভিন্ন লেভেলের এরা বিএনপি কে নিয়ে অলওয়েজ প্রপাগান্ডা তথা যে বিভিন্ন ভাবে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, এক ধরনের খেলায় মেতে উঠেছেন। এবং আমরা লক্ষ্য করলাম এও যে বর্তমানে যেখানে হেফাজতে ইসলামের ব্যানারে বাংলাদেশের সমস্ত আলেম সমাজ একটা ফতোয়া জারি করলো যে ইসলামে ভাস্কর্য তথা মূর্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সেখানে কিছু কিছু নামধারী আলেমকে দেখলাম যে ভাস্কর্য তথা মূর্তির পক্ষে কথা বলছেন। আমি আপনার কাছে দুটো ব্যাপার জানতে চাই। এক হলো যে আওয়ামী লীগের এই ধরনের নেতা, পাতি নেতা, উপনেতা বিএনপি কে নিয়ে এই ধরনের বিষেধাগার করার কারণ কি, এবং এই ধরনের যে কিছু কিছু নামধারী আলেমকে মানুষ যেভাবে পেইড এজেন্ট বলে মনে করে, আপনি কি তাই মনে করেন যে সরকারের পক্ষে তারা পেইড এজেন্ট হিসেবে কাজ করতেছে?
দুটো প্রশ্ন প্লিজ জামির ভাই। আমাদের দেশের যে এত দমন পীড়ন, এত নির্যাতনের পরও এদেশের 80% সমর্থক বিএনপি তথা আওয়ামী লীগের বিরুদ্ধে। দেখেন, সংসদে আমাদের দল না থাকলেও আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে মূল প্রতিপক্ষ মনে করে। আপনি আসেন এই যে ভাস্কর্য ইস্যুতে, এই ইস্যুতে কিন্তু আমাদের বিএনপির নেতৃবৃন্দ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এগুলো আমরা দেখতেছি যে কি হচ্ছে, সরকারের নাটকটা কোন দিকে যাচ্ছে। এই যে হেফাজত ইসলামকে, একটা জিনিস হলো হেফাজত ইসলাম বা বিএনপি, এক কথায় আমাকে বলেন তো যে আওয়ামী লীগ ভালোটা কার বলতেছে? আওয়ামী লীগ তো এই মানুষকে আঘাত করে কথা কটূক্তি করা, বিএনপি সম্পর্কে অপপ্রচার করা। আপনি অপপ্রচার কি না করলো? আপনার আজকে তারেক রহমান সাহেব দেশে নাই, আপনি বলেন তো তার বিরুদ্ধে পর্যন্ত একটা দুর্নীতি পর্যন্ত বাইর করতে পারছে কিনা? তবে আমার মনে হয় তারেক রহমান সাহেব যদি দেশে থাকতো তাহলে সে দুর্নীতির নাটক সৃষ্টি করে, নাটক গঠিয়ে কিন্তু তারেক রহমানকে দুর্নীতিবাজ বানিয়ে ফেলত, যেটা আমাদের চেয়ারপারসন দলের নেত্রী এবং খালেদা জিয়ার বেলায় তারা সৃষ্টি করে দেখেন কিভাবে করেছে। তাদের কাজটা কি? তাদের কাজটাই হলো বিএনপি যখন তারা নির্বাচন করলো আর্মির মাধ্যমে, তারা কি করলো? সারা বাংলাদেশে প্রায় 113 জন যে সমস্ত বিএনপির প্রার্থীরা, আমি নাম বলতে চাই না, অনেকে হয়তো আমি দেখেছি, তাদেরকে প্রথমত এই 111-এর সময় দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তাদের যাতে মনোনয়নটা বাতিল হয়ে যায়, প্রথম পদক্ষেপটা তারা এখান থেকে নিয়ে কি করলো? তাদের মনোনয়নটা বাতিল করলো। এখানে ওই তার অল্টারনেট প্রার্থী সৃষ্টি করলো বিএনপির মধ্য থেকে। তাকে বুঝাইলো কি যে এখানে তো সে যোগ্য ছিল, এনে দেওয়াতে দলীয় কোন্দল, এই জন্য তারা ভোট পায় না। নাটকের শুরুটা দেখেন। ধরেন আমাদের দেশে এই যে আমাদের ঢাকার সম্মানিত সাবেক মেয়র, আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভাইয়ের কথাই বলি আপনাকে, সে এখানে জনপ্রিয় ব্যক্তি। এইখানে তারা নাটকটা এইভাবেই সৃষ্টি করলো যে তাকে নির্বাচনে যাতে মনোনয়নটা বাতিল করে দেয়, এই পরিস্থিতির একটা নাটক করলো। করার পরে সরকার প্রশাসন সব এক, এখানে অন্য একটা ক্যান্ডিডেট দিল, ভোট হইলো, তারা করলো কি দিনের ভোট রাতে করলো, আর তারা মানুষকে বুঝাইতে চাইলো যে তাদের প্রার্থী সঠিক না। আচ্ছা, তখন বুঝাই, এখন বলতেছে তাদের ভোটই নাই। তাই সরকারের কাজটাই হলো বিভিন্ন আপনার সেই নির্বাচনে, আমাদের যদি এই নির্বাচনের পূর্বে এই সরকার যে মিথ্যাচার, যেভাবে নাটক সৃষ্টি করে, প্রার্থীদের উপরে হামলা করে, প্রার্থীদেরকে এমনও দেখা গেছে কোনো কোনো প্রার্থীর গাড়িতে বিভিন্ন কিছু তারা নাটক সৃষ্টি করে প্রার্থীকে জনগণের কাছে হেয় করার জন্য, এরকম পরিস্থিতি। আমি সেই কথাটা নাই বললাম। আমাদের দেশের দেশের শিক্ষামন্ত্রী কে মুরগি চুরির মামলা দেয়, মোবাইল চুরির মামলা দেয়, সেই দেশের এই তাদের কাজটাই কি? তাদের কাজটাই মাটি চুরির মামলাও দিয়েছে, পুকুরের মাটি চুরির মামলা দিয়েছে, যে আলমগীরের পুকুরের মাটি চুরি করে নিয়েছিলেন সম্মানিত এহসানুল হক মিলন সাহেব, এবং চাঁদপুরে এও একটা আদালতে হাজিরা দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল যে মহিউদ্দিন খান আলমগীরের স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নাকি ছিনতাই করেছেন। ছিনতাই করেছে। আপনি আসেন আমাদের ঢাকার, আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, ঢাকা দক্ষিণের সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব আমার বড় ভাই হাবিবুল নবী খান সুয়েল, তার বিরুদ্ধে কতগুলো মামলা, প্রায় 3 শতাধিক মামলা যদি একটা ব্যক্তির বিরুদ্ধে হয়, সেই মামলাগুলো কি ঘটনার উপরে হলো? তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত মামলা নিপীড়ন, আপনার তালিকা যদি যাদেরকে দেখেন, আমাদের এক ছাত্র নেতা ইসাক সরকার আজকে কতদিন ধরে কারাগারে, যার বিরুদ্ধে প্রায় 400-এর উপরে মামলা। আমরা সেগুলো খুব খুব বিস্তারিত জানি। আমরা ভবিষ্যতে সময় পেলে জামির ভাই আমরা সেই অংশে আবার আলোকপাত করব। আপনার কাছে অনুষ্ঠান শেষের আগে আমি সর্বশেষ যে পয়েন্টটুকু রেখেছিলাম সেটা হলো যে বর্তমানে কিছু কিছু নামধারী আলেম মানুষ অভিযোগ করছেন তথা বিভিন্ন মিডিয়াতে বলা হয় যে এরা সরকারের পেইড এজেন্ট হিসেবে ভাস্কর্যের পক্ষে অবস্থান নিয়েছেন। আপনি কি তাই মনে করেন? আমি এটা মনে করি না। আমি যেটা মনে করি শুনেন,
সরকারের পেইন এজেন্ট না, সরকারের নির্যাতনকারী এজেন্ট যেটাকে বলি, মানে ভয়ভীতির এজেন্ট। অর্থাৎ এই আলেমরা, আমি বিশ্বাস করি না যে এখনো সরকারের অবস্থানে আছে। এদেরকে একদম স্ক্রিপ্ট সাজিয়ে মনে করেন, আমি মনে করি যে একদম লিখে দেয় যে তুমি এটা পড়ে শোনাও। অর্থাৎ তারা এখনো যে এই সরকারের পক্ষ নিয়ে এই আলেম সমাজের বিরুদ্ধে যে কথাগুলো বলতেছে, আমি বিশ্বাস করি না তারা এটা বলতে পারে। এটা তাদেরকে দিয়ে বলানো হচ্ছে। মনে প্রাণে কোনো আলেম, কোনো ইমাম, যারা খতিব, তারা এদের পক্ষ নিয়ে কথা বলতে পারে না। জি জামিল ভাই, আমরা খুব স্পষ্ট বুঝলাম যে আপনার কথার সারসংক্ষেপ হলো যে সত্যিকারের ইমানদারের যারা আমল নিয়ে বেঁচে আছে হুজুর, তারা এই ধরনের কথা বলতে পারে না। আমরা খুব স্পষ্ট বুঝলাম। জামিল ভাই, আপনাকে ধন্যবাদ যে আমাদের কাছে সময় দিয়েছেন। আমি পরিশেষে আপনাদের চ্যানেলের যারা শুনতেছেন, প্রবাসীরা, বাংলাদেশি বন্ধু বান্ধব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলের কাছেই আমি দাবি করব, আমি অনুরোধ করব, আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যিনি সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের দেশে যে সমস্ত নেতারা গুম খুন হয়েছে তাদের প্রতিবাদের জন্য সকলেই, আর যারা বিশেষ করে প্রবাসীতে আছেন, আমাদের দেশে যে সমস্ত ভাইয়েরা এখনো নির্যাতনের মাধ্যমে, অসহায়ত্বের মাধ্যমে রয়েছে, তাদের সকলকে সহযোগিতার আশ্বাস করবেন। আমিও আপনাদের সকলকে সহযোগিতা করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং আপনার এই দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। একটি কথা বলে রাখি, তারেক রহমান বীরের বেশে অবশ্যই আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জামিল হোসেন ভাই, আপনার প্রতি আমরা আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের আরো একজন অতিথি অনুষ্ঠানে যুক্ত হওয়ার কথা ছিলেন, কিন্তু উনি ওনার প্রশাসনিক কাজে ব্যস্ততার কারণে দুঃখ প্রকাশ করেছেন যে উনি যুক্ত হতে পারে নাই। পুরো অনুষ্ঠানটা আপনি বলেছেন এবং কষ্ট করে চালিয়ে নেওয়ার জন্য আপনার প্রতি আবারও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আপনাকে আমরা এই মুহূর্তে এখানে ছেড়ে দিচ্ছি। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে মাসুম ভাই, ভবিষ্যতে আবারও কোনো প্রোগ্রামে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ জামিল ভাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের প্রতি আহ্বান রইল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেল হলো সুপ্রভাত সিডনি, আপনারা ইউটিউবে দেখে নেবেন, এবং আমাদের ফেসবুক পেজ সুপ্রভাত সিডনি আপনারা লাইক দিবেন আমাদের অনুষ্ঠানের সাথে থাকার জন্য, শেয়ার করবেন বেশি বেশি করে। এবং আগামী রবিবার একই সময়, সিডনির সময় 9টা, বাংলাদেশ সময় 4টায় আবারও কোনো নির্ধারিত তথা আরো দুজন অতিথিকে নিয়ে সমসাময়িক ঘটনাবলী নিয়ে আমরা আলাপ আলোচনা করব এবং শুনবো আরো কিছু মজার মজার বিষয়, যেগুলো হয়তো আমরা সচরাচর জানি না বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে। তো বিশ্লেষণের মাধ্যমে আমরা জানবো দুজন অতিথিদের কাছ থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং সর্বোপরি বিজয়ের মাসের এই আমরা আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর সেনানীদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের বাংলাদেশ। সর্বোপরি ভালো থেকো বাংলাদেশ। আল্লাহ হাফিজ।